প্রযুক্তি আসক্তি মনোযোগে ঘাটতির কারণে মাধ্যমিকে পিছিয়ে ছেলেরা। মত শিক্ষকদের অংশগ্রহণ ও ফলাফলের সুফল দিচ্ছে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর পদক্ষেপ। ডলারের দাম বৃদ্ধির দোহাই দিয়ে অস্থির মশলার বাজার। জিরা, এলাচ, লবঙ্গ কেজিতে বেড়েছে 50 টাকা। চাহিদার বিপরীতে আমদানি বেশি, সংকটের সুযোগ নেই দাবি কাস্টমসের। বরিশালের হিজলা উপজেলা ভোট যেন পারিবারিক লড়াই। প্রতিদ্বন্দ্বিতা করছে দুই ভাই ও চাচা ভাতিজা। নির্বাচন প্রভাবমুক্ত, উৎসব মুখর করতে চায় প্রশাসন। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা নির্ধারণ হবে আজ। রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস, দাবি মোদির। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। চলতি বছরও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তি সব ক্যাটাগরিতেই পিছিয়ে। মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তি, ক্লাসে কম উপস্থিতি সহ মনোযোগের ঘাটতির কারণে এমন অবস্থা বলে মনে করেন শিক্ষকরা। আর বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর মতো সরকারের কার্যকর পদক্ষেপে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও ফলাফলে সফলতা দুটোই এসেছে বলে মত শিক্ষা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা যায় মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমেছে। জিপিএ 5 প্রাপ্তিতেও বড় ব্যবধানে এগিয়ে আছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপিএ 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও পিছিয়ে ছেলেরা। গত বছরও 81.88% ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশ করে, যেখানে ছাত্রদের পাশের হার ছিল আরও 3% কম, 78.87%। 98,614 জন ছাত্রী জিপিএ 5 পেয়েছিল, সেখানে ছেলেদের সংখ্যা ছিল 14,000 কম, অর্থাৎ 84,964 জন। গত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। কেন পিছিয়ে ছেলেরা? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার কোনো ক্ষেত্রেই মনোযোগ নেই ছেলেদের। ছেলেরা মোবাইলের প্রতি আসক্তি তাদের বেশি মেয়েদের তুলনায়, এবং সোশ্যাল মিডিয়া যেটাতে আছে তাদের পদচারণা আরও বেশি, এবং সেইটাও তাদের তুলনামূলকভাবে খারাপ রেজাল্ট হওয়ার পিছনে একটি কারণ হতে পারে। বিপরীত দিকে ভালো ফলাফলের পিছনে মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগ বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ এবং মেয়েদের উপবৃত্তির আওতায় আনায় মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলেও মনে করেন তারা। বাল্যবিবাহের একটা প্রবণতা আমাদের দেশে ছিল, সেখানে কিন্তু সরকারের স্পেসিফিক প্রোগ্রাম আছে, যে কারণে আমাদের মেয়েরা অনেক বেশি বিদ্যালয়মুখী এবং মেয়েদের ধরে রাখার হারটা অনেক বেশি। ক্লাসের বাইরে শিক্ষার্থীরা কি করছে আর কোনো অপরাধে জড়াচ্ছে কিনা অভিভাবকদের সেদিকে নজর রাখার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত বছরের তুলনায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার নিম্নমুখী, কমেছে জিপিএ 5। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন পুরো সিলেবাস শেষ না হওয়ার কারণেই ফলাফল খারাপ হয়েছে। আর শিক্ষাবিদরা বলছেন পাশের হার কিংবা জিপিএ 5 নয়, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে সবার সমন্বয় জরুরি। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বাঁধভাঙা আনন্দের এই দৃশ্য বলে দেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কতটা আনন্দিত শিক্ষার্থীরা। কেউ কেউ আনন্দে বাবা মাকে জড়িয়ে ভেঙে পড়েন কান্নায়।
তবে বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার কমেছে পাশের হার ও GPA-5। 2022 সালে পাশের হার ছিল 89.61%, GPA-5 পেয়েছিল 9,768 জন। 2023 সালে পাশের হার বেড়ে দাঁড়ায় 90.18%, তবে GPA-5 পায় 6,311 জন। চলতি বছর পাশের হার কমে দাঁড়িয়েছে 89.13%, GPA-5 পেয়েছে 6,145 জন। বিভাগের 6 জেলার মধ্যে ফলাফলে এগিয়ে পিরোজপুর আর তলানিতে পটুয়াখালী। দেশের 9টি বোর্ডের মধ্যে ফলাফলে বরিশাল তৃতীয়। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পাঠ্যতালিকায় পুরো সিলেবাস ক্লাসে শেষ করানো হয়নি। শহরের পড়াশোনার দিকে যতটা নজরদারি করা হয় প্রান্তিক পর্যায়ে তা নেই। এছাড়া GPA-5 নিয়ে শিক্ষার্থীদের যে মানসিক চাপ দেয় অভিভাবকরা, তাতেই ফলাফল খারাপ হচ্ছে বলে ধারণা তাদের। বিগত বছরের সিলেবাসটা একটু শর্ট ছিল, সেই কারণে এবার একটু পড়ায় একটু ড্যাম পড়ে গেছে। সবগুলো সিলেবাস শেষ হয় না, এজন্য পাশের হার কম হতে পারে। একটা সময় ছিল শিক্ষা ছিল কিন্তু গ্রাম ভিত্তিক, এখন শিক্ষা ছিল শহর ভিত্তিক। আরেকটা ছেলে কিরকম রেজাল্ট করে আমরা এটা বলি, পার্থক্যতা দিই, তো এতে বাচ্চাদের মনও খারাপ হয়ে যায়। এ বোর্ডে 1489টি বিদ্যালয়ের মধ্যে 222টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। একজনও পাশ করেনি এমন স্কুল নেই। জেল হাজতে থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন 3 জন। বহিষ্কার হয়েছে 51 শিক্ষার্থীকে। এরপরও ফলাফল যা হয়েছে তাতে খুশি শিক্ষা বোর্ড। যে ফলাফল হয়েছে এটা অসম্ভব ভালো ফলাফল। গতবারের চেয়ে যে ফলাফল কমেছে এটা আংশিক, এটা হতেই পারে। শিক্ষাবিদরা বলছেন, পাশের হার কিংবা GPA নয়, দরকার মানসম্মত শিক্ষা। সেটা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। শিক্ষকদেরকেও আরো যত্নবান হতে হবে। গার্জিয়ানদেরকে এই অসম যে প্রতিযোগিতা একজন আরেকজনের সাথে, সেখান থেকে বের হয়ে শিক্ষার্থী নিয়ে চিন্তা করতে হবে। বরিশালে এবার সব দিক থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। তাদের পাশের হার 91.86% এবং ছেলে শিক্ষার্থীদের পাশের হার 86.02%। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়ার পাশাপাশি নানা অজুহাতে কোরবানির আগেই অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এসব মশলা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে বাজারে মশলার কোনো সংকট নেই বলে দাবি কাস্টমসের। শাখাউস ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার। বর্তমানে প্রতি কেজি জিরা 650 টাকা, এলাচ 3900 টাকা, লবঙ্গ 1360 টাকা, দারুচিনি 375 টাকা, গোলমরিচ 800 টাকা এবং জয়ত্রী 2800 টাকা ধরে বিক্রি হচ্ছে। জিরার বাজারে আর 10 টাকা 12 টাকা বাড়ছে, গোলমরিচ 5-10 টাকা বাড়ছে। এলাচির বাজার যেরকম ছিল ওরকমই আছে। যেহেতু ডলারটা বাড়ছে, সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,446 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ে আমদানির তুলনায় অনেক বেশি। কাস্টমস চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায় এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়। মূলত ভারত থেকে জিরা ও এলাচ ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, গুয়েতেমালা থেকে লবঙ্গ, দারুচিনি আমদানি করা হয়। এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখানো এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া। জিরা আর এলাচিটা বিশেষ করে এই ইন্ডিয়ার উপর নির্ভর করে। ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস, এখন 60% ক্রপ ড্যামেজ হয়ে গেছে।
এবং ওদের যদি ক্রাইসিস হয়ে যায় আমাদের ক্রাইসিস বেড়ে যাবে। সবাই তো চায় মালটা বেচে বের হয়ে যেতে, মাল রেখে তো কোনো লাভ নেই। তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে। গত 8 মে প্রতি ডলারের দাম 117 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ, 110 টাকা। প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় সব ধরনের মশলা, আর যে কারণে এই মশলা বাজার পুরোপুরি একটি কারসাজি নির্ভর। এতদিন পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম। এবার তারা কারসাজি নয়, যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি, আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। রোববার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরো গভীর করেছে আওয়ামী লীগ। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, দেশের চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে বিএনপি। এমনকি ডোনাল্ড লুর সফর নিয়েও দলটি উদ্ভট চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন, যে জনগণই রাষ্ট্র পরিচালনা করছে। রাজনীতিতে কথার পিঠে কথা আসে। রয়ে শোয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেই হয়তো রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম। বক্তব্য যেন তার প্রমাণ দিলেন। মির্জা ফখরুলের এক একটি বক্তব্য ধরে ধরে উত্তর যেমন দিয়েছেন তেমন করেছেন পাল্টা প্রশ্ন। আমি জানতে চাই ফখরুল সাহেব কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায়, আর বিএনপি ভুগছে অদৃশ্য মানসিক ট্রমায়। বিএনপির সময় দুর্নীতির বড় পুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল। তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই স্বাভাবিক। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেবে। লুর সফর নিয়ে বিএনপিকে উদ্ভট চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। এখন বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। আন্দোলনের শক্তি কমে গেলেও বিএনপি নেতাদের মিথ্যাচার কমেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শক্তি কমে এসেছে নেতাদের, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বরিশালের হিজলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই ও চাচা ভাতিজা। এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেছেন তারা। ভোটাররা বলছেন, ভোটের মাঠে লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। আপন সহোদর আর চাচা ভাতিজার ভোট যুদ্ধে আমেজটাই ভিন্ন।
বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ মার্কা নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নজরুল ইসলাম রাজু ঢালি। আর আনারস মার্কা নিয়ে ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক ঢালি। চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে বক্তব্য বিবৃতি আর ভোটারের মন জয়ের প্রতিশ্রুতিতে এখানে ভোটের আমেজ ভিন্ন। চাচা ভাতিজাই নয়, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাইও। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু শিকদার মোটরসাইকেল মার্কা নিয়ে ভোটের মাঠে নামলেও তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার। ঘোড়া মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটাররা জানান, উপজেলা নির্বাচনে 5 জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও 2 সহোদর ও চাচা ভাতিজার ভোটের মাঠে লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। যে ভালো কাজ করে সেই ইনশাআল্লাহ পাস করবে। কে দ্বারা আমাদের হিজলা উপজেলার উন্নয়ন হবে তাকে আমরা 21 তারিখ ব্যালটের মাধ্যমে জয়লাভ করব। গত 9 মার্চ প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমার বাবা 4 বারের জনপ্রতিনিধি। আমি আমার বাবার মতো আমার বাবার আদর্শ ধারণ করে এই অবহেলিত জনপদের মানুষের পাশে থাকার জন্য, তাদের সেবা করার জন্য আমি তাদের পাশে থাকতে চাই। আমি মনে করি যে নেতাকর্মীরা আমাকে তাদের পছন্দের জায়গায় রাখবে, এই কারণে আমার নির্বাচন করা। আমার প্রতিদ্বন্দ্বী শুধু আমার ভাই না, আমার প্রতিদ্বন্দ্বী আরো 4 জন। প্রভাবমুক্ত, অবাধ, নিরপেক্ষ হবে জানিয়ে ভোটকে উৎসব মুখর করতে চায় বলে জানায় মাঠ প্রশাসন। প্রশাসন এবং নির্বাচন কমিশন সবই কঠোর আছে। আমরা বড় ধরনের যে আচরণবিধি ভঙ্গ বা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা অবনতি দেখছি না। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলার ভোট। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত হিজলা উপজেলায় ভোট কেন্দ্র আছে 49টি। আর মোট ভোটার সংখ্যা 1,31,621 জন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর মহাখালী থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে গেট লক সার্ভিস। আজ চলছে তার দ্বিতীয় দিন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে বনানীতে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। মেহেদি, সড়কে শৃঙ্খলা ফেরাতে আসলে যে সিটিং সার্ভিস নিয়মটি চালু হয়েছে, সেই নিয়মে কিন্তু আজ যেভাবে বলছিলেন যে দ্বিতীয় দিন চলছে। আসলে দ্বিতীয় দিনে আমরা যেমন চিত্র দেখেছি, আসলে গতকালের যে চিত্র যদি বলি যে আসলে নিয়ম হঠাৎ করেই কিন্তু শনিবার রাতে যে এই নিয়মটি দেওয়া হয়েছে এবং তার পরপরই হঠাৎ এই মুহূর্তে আমরা দেখছি দ্বিতীয় দিনের মতো যে বাসগুলো আসলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এসেছে। প্রতিটি কাউন্টারে আসলে এরকম চেকপোস্ট বসানো হয়েছে। সেই চেকপোস্টে কিন্তু প্রতিটি বাসে আসলে ভেতরে ঢুকে আসলে যাত্রী সংখ্যা যাচাই বাছাই করা হচ্ছে, কতজন যাত্রী নিয়ে মহাখালী থেকে বাসগুলো ছেড়ে এসেছে। এবং এই মুহূর্তে বনানীতে কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা বাসগুলো থামাচ্ছেন এবং থামিয়ে কিন্তু প্রতিটি বাসে আসলে যাত্রী সংখ্যা গুনে দেখছেন যে আসলে এর বাইরে কোনো যাত্রী নেওয়া হয়েছে কিনা। যদি একটু জানিয়ে রাখি যে এই সিটিং সার্ভিসের যে নিয়মটি, এটি আসলে যদিও একদমই নতুন নয়, অনেক আগে থেকেই ঢাকার রাজধানীতে কিন্তু এই সিটিং সার্ভিস চালু হয়েছে। যদিও এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে শুধুমাত্র দূরপাল্লার বাসগুলো আসলে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং দূরপাল্লার বাসগুলোকে এই মুহূর্তে আসলে এই নিয়মের আওতায় নিয়ে আসা হয়েছে। যদিও আসলে তারা পরিবহন সংশ্লিষ্টরা আসলে যেমনটি বলছেন যে আসলে এই নিয়মের মধ্যে রাখতে হলে কিন্তু সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকার যে গণপরিবহন অর্থাৎ লোকাল সার্ভিস বলা হয়, শহরতলিতে চলাচলকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে এক প্রকার শৃঙ্খলায় আগে নিয়ে আসতে হবে, এমনটাই কিন্তু দাবি করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। একটু জানিয়ে রাখি যে শুধু এই মহাখালী থেকে এই মুহূর্তে যে দূরপাল্লার বাসগুলো ছেড়ে আসছে সেই বাসগুলোকেই কিন্তু আসলে চেকিং করা হচ্ছে। যদিও এর আগে যে নিয়মটি চালু হয়েছে তা যদি একটু বলতে চাই যে মহাখালী থেকে যে বাসটি ছেড়ে আসবে সেই বাসটি কিন্তু মাত্র 4টি জায়গায় থামতে পারবে। বিশেষ করে একটু জানিয়ে রাখি, মহাখালী থেকে ছেড়ে আসার পর কাকলী, কর্মীটলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে কিন্তু যাত্রী নিয়ে কিন্তু তারা গন্তব্যে রওনা দিবেন। তবে এই মুহূর্তে আমরা আসলে যেমন চিত্র দেখছি, জনগণের মধ্যে আসলে এই নিয়মটি নিয়ে যেমন
যেমন আসলে খুব একটা সচেতনতা নেই, অর্থাৎ তারা যেমনটি বলছেন যে তারা এই নিয়ম সম্পর্কে খুব একটা জানেন না, সাধারণ যাত্রীরাও কিন্তু খুব একটা আসলে এই নিয়ম সম্পর্কে তারা জানেন না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি তারা আসলে এ নিয়ে আরও ব্যাপক সচেতনতা বাড়াতে হবে বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর বনানী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গেট লক সার্ভিসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে বিলুপ্তির পথে 14টি নৃভাষা। এমন অবস্থায় লাখো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান। সবুজ অরণ্য, পাহাড়, ধুলোমাটির সঙ্গে নারীর যোগ, দুর্গম পথ চড়াই উতরাই করে শেকড়ের টানে বাঁচে ধরিত্রীর সন্তানেরা। নিজস্ব ভাষা আর সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলোর হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত। সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের 16.5 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বুলি মায়ের ভাষা। আন্তর্জাতিক তথ্য বলছে দেশে বিদ্যমান 51টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে 41টি ভাষা, যার মধ্যে 14টি বিলুপ্তির পথে। খেয়াং, খুমি, পাংখ, র্যাংমির্চা, সৌরা, কোল, কোডা, পাত্র, এই ভাষাগুলোর অবস্থা ভালো না। এগুলোর জনসংখ্যা কম, ব্যবহার কম, ফলে এই ভাষাগুলো আস্তে আস্তে বিপন্নতার দিকে ঝুঁকে পড়ছে। ঘরের মধ্যে ছাড়া মাতৃভাষা চর্চার সুযোগ নেই। রূঢ় বাস্তবতার মুখে উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না। একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া, ভুঞ্জার, মুসহরদের। এর মধ্যে মহাবিপন্ন হল রেংমির্চা। এই ভাষায় মাত্র 6 জন লোক এখন কথা বলেন। লিখিত রূপ না থাকায় যাদের মৃত্যুর সঙ্গে মৃত্যু ঘটবে ভাষাটির। আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণের জন্য আমি মনে করি জাতীয়ভাবে ঢাকায় একটি আদিবাসী ভাষা সংস্কৃতি একাডেমি হওয়া দরকার। 2017 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকে মাতৃভাষায় পড়াশোনার জন্য পার্বত্য চট্টগ্রামে 5টি ভাষায় বই বিতরণ শুরু করা হয়। তবে শিক্ষকের সংকট, নানা সীমাবদ্ধতায় মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দরকার হচ্ছে এই পাঠ্যপুস্তকের জন্য শিক্ষক নিয়োগ করা, শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা। এসব সম্প্রদায়ের অধিকাংশ মানুষ নিজেদের বর্ণমালার সাথে পরিচিত নয়, ঠিক যেমন রাজধানীর মিরপুরের এই চাকমা পরিবারটি। স্কুলত গেলে আমি চাকমা সদা হৈ নফে বেকানি বাংলা সদা, তারপর মই যদি চাকমা সদা হবার সঙ্গে মশামার জন্য আজাহাজি গরম এসে মুই সঙ্গে যে আমার চাকমা ভাষা আমার স্কুলত পড়ান। 2022 থেকে 2032 সাল পর্যন্ত সময়কালকে আন্তর্জাতিক আদিবাসী মাতৃভাষা দশক ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। মহান ভাষা আন্দোলনের চেতনার তখনই পুরোপুরি বাস্তবায়ন ঘটবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠী নিজ মাতৃভাষায় কথা বলার, শিক্ষা লাভ এবং সাহিত্য চর্চার সুযোগ পাবে। ভাষার দেশে সুরক্ষিত থাকবে প্রতিটি নৃভাষা, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বাড়ছে বাংলাদেশি হালাল রেস্টুরেন্টের সংখ্যা। বিশেষ করে নিউ ইয়র্কে সুনাম কুড়াচ্ছে খলিল বিরিয়ানি। বাংলাদেশি খাবারের ব্র্যান্ডিং করছেন বিদেশের মাটিতে, যেখানে প্রতিদিন থাকে শত আইটেম খাবারের আয়োজন। অন্যদিকে প্রতিকূল অবস্থা মোকাবেলা করেই দেশটির রাজধানীতেও শতভাগ হালাল খাবারের রেস্টুরেন্ট গড়ে তুলেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। নিউ ইয়র্কের ব্রোঞ্জ স্টার্লিং এলাকায় জনপ্রিয়তায় অন্যতম বাংলাদেশের রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি। সকাল থেকে গভীর রাত সারাক্ষণই মুখর বাংলাদেশি মালিকানার এই রেস্টুরেন্টটি। মুখরোচক খাবার থেকে চাইনিজ সবই মেলে এখানে। তবে বিদেশের মাটিতে প্রবাসীদের মন জয় করেছে দেশীয় বিরিয়ানি। 2বার গেছি অবশ্য জামাইকাতে,
ভালোই। দেশি রেস্টুরেন্ট, দেশি আমেজ, দেশি খাবারের স্বাদ সবকিছু ভালো লাগছে। প্রতিদিন শত আইটেমের বাহারি স্বাদের খাবার পরিবেশন করে প্রতিষ্ঠানটি। স্বাদে ও মানে অনন্য বলছেন ভোজন রসিকরা। ওখানে নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের বাইরে মানুষ এখানে খাওয়া দাওয়া, বিশেষ করে নিউ জার্সি, পেটারসন, তারপর কানেক্টিকা, তারপর ওই যে আমরা আপস্টেট থেকে লোক আসছে। এখানে যত বড় বড় পার্টি হয় সেই তুলনায় এবং খলিল বিরিয়ানির যে নাম ডাক সেই তুলনায় স্পেসটা হয় না। শেফ থেকে আজকের উদ্যোক্তা খলিলুর রহমানের প্রায় 16 বছরের অভিজ্ঞতা। সেবার মাধ্যমে প্রবাসীদের মন জয় করে জ্যাকসন হাইটস ও জ্যামাইকাতে শাখা দিয়ে ভোজনশালার পরিসর বৃদ্ধি করেছেন তিনি, যেখানে কাজ করছেন শতাধিক বাংলাদেশি। আগামীতে বাংলাদেশি খাবারের পরিচিতি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তার। আমাদের দেশীয় খাবারটাকে আমি প্রমোট করার জন্য আমার রেস্টুরেন্টে আমি আমার দেশের খাবার দিয়ে চালাচ্ছি, তো এর ভালো ফলও পেয়েছি। কাস্টমারদের আলাদা একটা ডিফারেন্ট স্বাদ দিতে পারছি এবং বিশেষ করে একমাত্র আমি নিউ ইয়র্ক সিটি এবং আমেরিকার স্টেটে ফেডারেল গভর্নমেন্ট পর্যন্ত অথেন্টিক ফুড হিসেবে আমরা কিন্তু সার্টিফাইড। এদিকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতেও শতাধিক রেস্টুরেন্ট চালাচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন প্রতিবন্ধকতা আসলেও শতভাগ হালাল রেস্টুরেন্ট গড়ে তুলছেন প্রবাসীরা। কিছু পিৎজার দোকান আমার ওগুলো ব্র্যান্ডের ছিল, সবগুলোই ব্র্যান্ডের, কিন্তু ব্র্যান্ডের ভিতরে ওদের কোম্পানির রেস্ট্রিকশন ছিল আমার সুগার বিক্রি করতেই হবে মাস্ট। আমার যেই ওয়াশিংটন ডিসি এবং কি ডিএমবি এরিয়াতে যে আমার রেস্টুরেন্টগুলো আছে, আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি 100% হালাল খাওয়ানোর জন্য মানুষকে, মুসলিম অথবা নন মুসলিম জায়গায়। রাজনৈতিক পরিবেশ ও কর্মদক্ষতা থাকলে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা আরও সমৃদ্ধ হবেন বলে জানান দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ পরই শুরু হচ্ছে সমুদ্রের সব ধরনের মাছ শিকারের উপর টানা 65 দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে সাগরে ইলিশ না পাওয়ায় খালি হাতেই ফিরছেন জেলেরা। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন তারা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে, তাই দেখা মিলছে না ইলিশের। ফলে সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। কারো কারো জালে অল্প কিছু মাছ ধরা পড়লেও তা দিয়ে ট্রলারের তেল ও বাজার খরচ উঠছে না। এই অবস্থায় চরম হতাশায় জেলেরা। মাছ পোনা নাই, বৃষ্টি বাদল নাই, এজন্য মনে করেন লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আজ ঘাটে বসে রয়েছি। ইন্ডিয়ালারা একদম শত শতে দিয়ে টলি দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে মাছ ধরে, কিন্তু বাংলাদেশি এলারা যায় কিন্তু মাছ পায় না একটু। এদিকে 20 মে থেকে সমুদ্রে শুরু হচ্ছে 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞাকালে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এতে টানা 2 মাসেরও বেশি সময় বেকার থাকতে হবে জেলেদের। জেলেরা জানান, প্রতি বছর নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে মাছ ধরা পড়ে তা বিক্রি করে বেকার সময়ের জন্য সঞ্চয় হিসেবে রাখা হয়। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে অনেক দিন ধরে মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত হতে হচ্ছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে আনার দাবি মৎস্যজীবী মালিক সমিতির নেতাদের। এই ওভারটা যখন এক ভারতের সাথে মিলিয়ে দেও আর নয় যে সারা একটু কমাইয়ে দিলে আমাদের জেলেদের খুবই। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে 86 কেজি করে চাল দেয়া হবে। এই আইন যারা মান্য করবে না, অমান্য করবে, তাদের আমরা যে 1 থেকে 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলীয় জেলা পটুয়াখালীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অন্তত 1.5 লাখ জেলে। তবে নিবন্ধন তালিকায় নাম রয়েছে মাত্র 79,000 জেলের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির প্রায় 18 কোটি ভোটার আজ ভোট দেবেন। এ দফায় ভাগ্য নির্ধারণ হবে লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, অখিলেশ যাদব, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ের মতো হ্যাভিওয়েট প্রার্থীদের। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে হলে এ দফার ভোটে মোদির দল বিজেপিকে আগের বারের চেয়ে বেশি আসনে জিততে হবে। আর মোদিকে নামাতে হলে বিরোধী জোট ইন্ডিয়ার বেশি আসনে বিজেপিকে হারাতে হবে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলছে
চলছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধে 6টা পর্যন্ত। এর আগে 3 দফার ভোটের মধ্য দিয়ে দেশটির লোকসভার 543 আসনের মধ্যে 283 আসন অর্থাৎ মোট লোকসভা আসনের প্রায় 52% আসনে ভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন বাকি 260 আসনের মধ্যে চতুর্থ দফায় শেষ হলে বাকি থাকবে মাত্র 164 আসন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আজ অর্থাৎ চতুর্থ দফার ভোটের মধ্য দিয়েই। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। ভোট বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটের মধ্য দিয়েই এটা নির্ধারিত হয়ে যাবে, যদিও শেষ হিসেব জানা যাবে 4 জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়েই। 2019 সালের হিসেব বলছে চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপির জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব রাজ্যেই বিজেপির ভোট বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। এদিকে চতুর্থ দফার ভোটের কয়েক ঘন্টা আগে পঞ্চম দফার ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় মোদী রাহুলের নাম করে বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কংগ্রেস কম আসন পাবে, আর 3 দফার ভোটে নিশ্চিতভাবে বিজেপি 400 আসন পার করবে। इस चुनाव में लिख के रखिए, ये कांग्रेस के जो शहजादे हैं ना, ये कांग्रेस के शहजादे, उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है। নির্বাচনী প্রচারে মোদীকেও পাল্টা নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বুঝতে পারছে না, নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। ভারতের চলমান 18তম লোকসভা ভোট শুরু হয় 19 এপ্রিল। 7 দফার ভোট শেষ হবে 1 জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রযুক্তি আসক্তি, মনোযোগের ঘাটতির কারণে মাধ্যমিকে পিছিয়ে ছেলেরা। মত শিক্ষকদের অংশগ্রহণ ও ফলাফলের সুফল দিচ্ছে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর পদক্ষেপ। ডলারের দাম বৃদ্ধির দোহাই দিয়ে অস্থির মশলার বাজার। জিরা, এলাচ, লবঙ্গ কেজিতে বেড়েছে 50 টাকা। চাহিদার বিপরীতে আমদানি বেশি, সংকটের সুযোগ নেই দাবি কাস্টমসের। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা নির্ধারণ হবে আজ। রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস, দাবি মোদীর। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মাহাদি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।